নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি WBPSC সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2009 1 থেকে 15 পর্যন্ত প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, দ্য প্রপার্টি বাই হুইচ এ বডি রিটার্ন টু ইটস অরিজিনাল শেপ আফটার রিমুভাল অফ দ্য লোড অ্যাপ্লাইড অন ইট ইজ কল্ড। অপশন এ ডাকটিলিটি, অপশন বি ম্যালিয়েবিলিটি, অপশন সি এলাস্টিসিটি, অপশন ডি প্লাস্টিসিটি। বলছি কি, একটা বস্তু আছে, এই বস্তুটার উপর একটা লোড দেওয়া হয়েছে। লোড দেওয়ার ফলে বস্তুটার শেপ বা তার ভলিউমের কিছুটা বিকৃতি ঘটেছে, শেপের কিছুটা বিকৃতি ঘটেছে বলা যায়। তো আফটার দ্য রিমুভাল অফ দ্য লোড, এই লোডটাকে যখন আমি রিমুভ করে দিচ্ছি, তখন কোন প্রপার্টির মাধ্যমে বস্তুটা ঠিক তার পুনরায় ঠিক তার আগের অবস্থানে ফিরে আসবে। ঠিক আছে, তো এটার উত্তর হচ্ছে অপশান সি এলাস্টিসিটি। এলাস্টিসিটির মাধ্যমে কোন একটা রোড কোন একটা বস্তু ওপর থেকে রিমুভাল করলে বস্তুটা ঠিক তার আগের অবস্থানে ফিরে আসে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, জেনারেলি ড্যাম প্রুফ কোর্স ইজ প্রোভাইডেড অ্যাট অপশন এ ফাউন্ডেশন লেভেল, অপশন বি গ্রাউন্ড লেভেল, অপশন সি প্লিন্থ লেভেল, অপশন ডি গ্রাউন্ড ওয়াটার লেভেল এবং ফাউন্ডেশন। বলছে কি, জেনারেলি ড্যাম প্রুফ কোর্স ইজ প্রোভাইডেড। ড্যাম প্রুফ কোর্স আমরা কোথায় প্রোভাইড করে থাকি? এর উত্তর হচ্ছে অপশন সি প্লিন্থ লেভেল। প্লিন্থ লেভেল কোনো একটা বিল্ডিং আছে, সাপোজ কোনো একটা বিল্ডিং আছে, তার ফাউন্ডেশন আছে নিচে আর তার গ্রাউন্ড লেভেল ঠিক যদি এই জায়গায় থাকে, তাহলে তার প্লিন্থ লেভেলটা একটু ওপরে রাখা হয়, 450 বা 600 কিছুটা ওপরে রাখা হয়। আর ঠিক প্লিন্থ লেভেলের ওপরেই আমরা ড্যাম প্রুফ কোর্সটা দিই, যাতে ফাউন্ডেশন থেকে কোনো ময়েশ্চার গিয়ে সুপারস্ট্রাকচারের প্লাস্টার বা ব্রিকওয়ার্কটাকে ক্ষতি করতে না পারে। সেই কারণে ড্যাম প্রুফ কোর্স আমরা প্লিন্থ লেভেলের ওপরে দিয়ে থাকি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, বলছে ফর নো টেনশন টু ডেভেলপ অ্যাট দ্য বেস অফ গ্র্যাভিটি ড্যাম the maximum permissible eccentricity is option A b/2, option B b/3, option C b/6, option D b/9। কি বলছে যে কোন একটা গ্র্যাভিটি ড্যামের বেসে যদি ফর নো টেনশন টু ডেভেলপ দ্য ম্যাক্সিমাম পারমিসিবল ইসেন্ট্রিসিটি। তো এখন বুঝতে হবে যে টেনশনটা ডেভেলপ করে কেন। কোনো একটা গ্র্যাভিটি ড্যাম আছে, সাপোজ এটা ড্যাম, মোটামুটি একটা ড্যামের ছবি এঁকেছি। এখন ডাইরেক্ট ভার্টিক্যাল স্ট্রেস ডিস্ট্রিবিউশন যদি দেখা যায়, ভার্টিক্যাল স্ট্রেস ডিস্ট্রিবিউশন যদি পি হয়, তাহলে পি ইজ ইকুয়াল টু আসে ডিরেক্ট স্ট্রেস প্লাস বেন্ডিং স্ট্রেস। ঠিক আছে, ডিরেক্ট স্ট্রেস প্লাস বেন্ডিং স্ট্রেস, যেখানে পি ইজ ইকুয়াল টু ভার্টিক্যাল ডিরেক্ট স্ট্রেস ডিস্ট্রিবিউশন। এখন পি ম্যাক্স অর মিন এর মান কত হবে? পি ম্যাক্স অর মিন এর মান হয় সিগমা ভি বাই বি ইন্টু 1 প্লাস 6E বাই বি। এটা হলো পি ম্যাক্স অর এখানে প্লাস একটা মাইনাস হবে। যদি ম্যাক্সিমাম হয় তাহলে প্লাস হবে, যদি মিনিমাম হয় তাহলে এটা মাইনাস হবে। মিনিমামের ক্ষেত্রে মাইনাস আর ম্যাক্সিমামের ক্ষেত্রে প্লাস। তো এখন এখানে নো টেনশন কখন ডেভেলপ হবে? নো টেনশন তখন ডেভেলপ হবে যদি পি মিনিমাম ইজ ইকাল টু 0 হয়ে যায়। ঠিক আছে, যদি আমি সেই সূত্রটা এখানে ফেলে দিই, সিগমা ভি বাই বি ইন্টু 1 প্লাস 6E বাই বি ইজ ইকাল টু 0। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে সিগমা ভি হচ্ছে টোটাল ভার্টিক্যাল ফোর্স, সিগমা ভি টোটাল ভার্টিক্যাল ফোর্স, বি হচ্ছে বেস উইথ,
ই হচ্ছে ইসেন্ট্রিসিটি, ঠিক আছে। তো এইখান থেকে ই এর মান আসবে b/6। তাহলে নো টেনশন টু ডেভেলপ অ্যাট বেস অফ গ্র্যাভিটি ড্যাম, এটা কখন হবে? যদি পি মিনিমাম ইজিক্যাল টু 0 হয়ে যায়। তাহলে পি মিনিমাম ইজিক্যাল টু যদি 0 হয় তাহলে সিগমা ভি বাই বি ইন্টু 1 মাইনাস 6 বাই বি ইজিক্যাল টু 0 হবে। তো সেখান থেকে ই এর মান আসবে b/6। তাহলে সঠিক উত্তর হবে b/6। ফর নো টেনশন টু ডেভেলপ অ্যাট দ্য বেস অফ গ্র্যাভিটি ড্যাম, দ্য ম্যাক্সিমাম পারমিসিবল ইসেন্ট্রিসিটি ইজ b/6। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4। রেট অফ ফিল্ট্রেশন অফ স্লো স্যান্ড ফিল্টার্স ইন মিলিয়ন লিটার পার ডে পার হেক্টর ইজ, অপশন এ 50 to 60, অপশন বি 100 to 150, অপশন সি 500 to 600, অপশন ডি 1400 to 1500। স্লো স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে রেট অফ ফিল্ট্রেশন কত হয় ইন মিলিয়ন লিটার পার ডে পার হেক্টর? এর সঠিক উত্তর হবে 50 to 60। আর র্যাপিড স্যান্ড ফিল্টার কত হয়? র্যাপিড স্যান্ড ফিল্টার হয় 30 ইন্টু, মোটামুটি এটা অ্যাপ্রক্সিমেটলি 30 ইন্টু স্লো স্যান্ড ফিল্টার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। দ্য মেটেরিয়াল হুইচ হ্যাভ দ্য সেম ইলাস্টিক প্রপার্টিজ ইন অল ডিরেকশনস আর কল্ড, অপশন এ brittle material, অপশন বি ডাকটাইল মেটেরিয়াল, অপশন সি হোমোজিনিয়াস মেটেরিয়াল, অপশন ডি আইসোট্রপিক মেটেরিয়াল। বলছি কি, যে মেটেরিয়ালের চারদিকে সমান ইলাস্টিক প্রপার্টি বিরাজ করে সেই মেটেরিয়ালটাকে আমরা কি বলবো? এটা হবে আইসোট্রপিক মেটেরিয়াল। আচ্ছা, এখানে হোমোজিনিয়াস মেটেরিয়াল আর আইসোট্রপিক মেটেরিয়ালের পার্থক্যটাকে একটু বলে রাখা ভালো, যে হোমোজিনিয়াস মেটেরিয়াল ইজ প্রোভাইড দ্য ইউনিফর্মিটি অফ স্ট্রাকচার। হোমোজিনিয়াস মেটেরিয়াল হচ্ছে ইউনিফর্মিটি অফ স্ট্রাকচার, আর আইসোট্রপিক মেটেরিয়াল হচ্ছে ইউনিফর্মিটি অফ দ্য ফিজিক্যাল প্রপার্টিজ লাইক ইলাস্টিক প্রপার্টিজ। আর হোমোজিনিয়াস মেটেরিয়াল হচ্ছে ইউনিফর্মিটি টু স্ট্রাকচার, ঠিক আছে, ইউনিফর্মিটি অফ স্ট্রাকচার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6। দ্য টাইপ অফ বন্ড ইন এ ব্রিক মেসনরি containing alternate courses of header and stretcher is called, option A header bond, option B stretcher bond, option C English bond, option D Flemish bond। আচ্ছা, এটা বলছে the type of bond in a brick masonry containing alternate courses of header and stretcher, মানে একটা কোর্সে যদি হেডার রাখা হয় তার পরবর্তী কোর্সে রাখা হবে স্ট্রেচার। এই ধরনের ব্রিক মেসনরিকে কি ধরনের ব্রিক মেসনরি বলা হবে? ব্রিক মেসনরির বন্ডকে কি ধরনের বন্ড বলা হবে? এটা হচ্ছে ইংলিশ বন্ড। অল্টারনেট কোর্স অফ হেডার অ্যান্ড স্ট্রেচার হচ্ছে ইংলিশ বন্ড। আর যদি ইচ কোর্স হ্যাজ অল্টারনেট হেডার অ্যান্ড স্ট্রেচার হতো, মানে প্রত্যেকটা কোর্সে যদি হেডার অ্যান্ড স্ট্রেচার থাকবে, ইচ কোর্স হ্যাজ অল্টারনেট হেডার অ্যান্ড স্ট্রেচার, সেক্ষেত্রে সেটি হবে ফ্লেমিশ বন্ড। এটা একটু বুঝে নিতে হবে। অল্টারনেট কোর্সেস অফ হেডার অ্যান্ড স্ট্রেচার ইংলিশ বন্ড, ইচ কোর্স অল্টারনেট হেডার অ্যান্ড স্ট্রেচার যদি হয় তাহলে সেটা হবে ফ্লেমিশ বন্ড। কোশ্চেন নাম্বার 7। দ্য ল্যান্ড সিকিউরড অ্যান্ড রিজার্ভড ফর ডেভেলপমেন্ট এ রোড ইজ কল্ড, অপশন এ রোডওয়ে, অপশন বি রোড জোন, অপশন সি রোড এরিয়া, অপশন ডি রাইট অফ ওয়ে। এটা হচ্ছে অপশন ডি রাইট অফ ওয়ে। একটা ল্যান্ড যেটা সিকিউর করা হচ্ছে আর রিজার্ভ করা হচ্ছে রোডের জন্য, ডেভেলপমেন্ট অফ রোড, ঠিক আছে, সেটাকে বলা হয় রাইট অফ ওয়ে। কোয়েশ্চেন নাম্বার 8। রেশিও অফ 5-day BOD টু আলটিমেট BOD ইজ, আচ্ছা এখানে এই নাম্বারটা লেখা হয়নি। আচ্ছা, অপশন এ 1/3, অপশন বি 2/3, অপশন সি 3/4, অপশন ডি 1।
বলছি রেশিও অফ 5-day বিওডি টু আলটিমেট বিওডি। আচ্ছা 5-day বিওডি, 5-day বিওডিতে কি হয়, 5 ডেতে 60 to 70% অফ অর্গ্যানিক ম্যাটার ইজ অক্সিডাইজড, ঠিক আছে 5 ডেতে। আর আলটিমেট বিওডিতে কি হয়, এটা হয় 95 to 99%। তো এদের দুজনের রেশিও হবে 2/3, 2/3 হবে রেশিও অফ 5 days বিওডি টু আলটিমেট বিওডি। আচ্ছা এক্ষেত্রে বলে রাখা দরকার যে 100% অর্গানিক মেটেরিয়াল ইজ নেভার বি অক্সিডাইজড, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে টাইম পিরিয়ড টি হয়ে যাবে ইনফিনিটি 100%-এর ক্ষেত্রে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সার্কুলার শ্যাফট উইথ রেসপেক্ট টু এ অ্যাক্সিস ইজ অপশন এ pi r to the power 4 by 64, option B pi r to the power 4 by 4, option C pi r to the power 4 by 16, option D pi r to the power 4 by 2। আচ্ছা এখানে বলতে চাইছে সার্কুলার শ্যাফটের মোমেন্ট অফ ইনার্সিয়া কত রেসপেক্ট টু এ অ্যাক্সিস। আচ্ছা এইখানে একটা সার্কুলার শ্যাফট আছে যার ডায়ামিটার ডি, এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে পাই d4 বাই 64। এইখানে বললে এখানে কিন্তু ডি দেওয়া নেই, এখানে দেওয়া রয়েছে আর, মানে এর রেডিয়াস। আমরা ডায়ামিটারকে ডি দিয়ে ডিনোট করি আর রেডিয়াসকে আর দিয়ে। সেই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া হয়ে যাবে পাই আর টু দি পাওয়ার 4 বাই 4। যদি এখানে ডি থাকতো তাহলে হতো পাই আর টু দি পাওয়ার পাই ডি টু দি পাওয়ার 4 বাই 64, কিন্তু যেহেতু এখানে রেডিয়াস আছে সেহেতু এটা হবে পাই আর টু দি পাওয়ার 4 বাই 4, অপশন বি ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, ব্ল্যাক কটন সয়েল ইজ আনসুইটেবল ফর টু। আচ্ছা এইখানে ফর টু তো একসাথে হয় না, এটা মনে হয় ফর ফাউন্ডেশন অর ফর কনস্ট্রাকশন এরকম কিছু একটা থাকবে, ঠিক আছে। তো এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, আমি এখানে ফাউন্ডেশনই ধরে দিচ্ছি, এটা ফাউন্ডেশনই আছে। তো ব্ল্যাক কটন সয়েল ইজ আনসুটেবল ফর ফাউন্ডেশন, একটু শুনতে কেমনটা লাগছে। অপশন এ ইজ পার্টিকেল আর কোহেসিভ, অপশন বি ইজ পারমিয়াবিলিটি ইজ আনসার্টেন, অপশন সি ইটস low bearing capacity, option D is undergoes volumetric change, ঠিক আছে। এক্ষেত্রে হবে অপশন ডি ইজ কারেক্ট হবে। এই রকম একটা প্রশ্ন আমরা 2016 এতেও সলভেও করেছিলাম একটা, ব্ল্যাক কটন সয়েল ইজ আনসুইটেবল ফর ফাউন্ডেশন বিকজ অফ এরকম কিছু একটা ছিল। তো এক্ষেত্রে ফাউন্ডেশন বা কনস্ট্রাকশন কিছু একটা হতে পারে। আচ্ছা এবার মেন প্রশ্ন আসি যে ব্ল্যাক কটন সয়েল ইট আন্ডারগোস ভলিউমেট্রিক চেঞ্জ। কারণ হচ্ছে ব্ল্যাক কটন সয়েল যখন ওয়েট থাকে বা যখন ভিজা থাকে তখন এটা সুয়েল করে বা এটা ভলিউম বাড়তে থাকে, আর যখন এটা ড্রাই হতে থাকে না তখন এটা শ্রিঙ্ক করতে থাকে বা এর ভলিউমটা কমতে থাকে। তো সেই কারণেই ব্ল্যাক কটন সয়েল ফাউন্ডেশনের ক্ষেত্রে একটু অনুপযোগী হয় বা বেশ অনুপযোগী হয়। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, বটম মোস্ট কম্পোনেন্ট অফ এ ফ্লেক্সিবল পেভমেন্ট, অপশন এ সাবগ্রেড, অপশন বি সাব বেস, অপশন সি বেস, অপশন ডি বেস কোর্স। একটা ফ্লেক্সিবল পেভমেন্টের বটম মোস্ট কম্পোনেন্ট হচ্ছে অপশন এ সাবগ্রেড, বটম মোস্ট কম্পোনেন্ট সাবগ্রেড, তারপরে হচ্ছে সাব বেস, তারপরে হচ্ছে বেস কোর্স, আর একদম টপ লেয়ারটাকে বলা হয় সারফেস কোর্স। তাহলে বটম মোস্ট সাবগ্রেড, তারপরে সাব বেস, তারপরে বেস কোর্স, আর টপ মোস্ট লেয়ারটাকে বলা হয় সারফেস কোর্স। এবার আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, when there is no recirculation of sewage, recirculation factor is option A 0, option B 1, option C infinity, option D none of the above। বলছি যখন রিসার্কুলেশন অফ সিওয়েজ নেই, রিসার্কুলেশন অফ সিওয়েজ ইজ ইকুয়াল টু 0,
দেন রিসার্কুলেশন ফ্যাক্টর কত? তো এখানে লিখি রিসার্কুলেশন ফ্যাক্টর ইজ ইকাল টু 1 প্লাস রিসার্কুলেশন রেশিও। ঠিক আছে, রিসার্কুলেশন ফ্যাক্টর ইজ ইকাল টু 1 প্লাস রিসার্কুলেশন রেশিও। আর তাহলে 1 প্লাস রিসার্কুলেশন রেশিও ইজ ইকাল টু রিসার্কুলেশন অফ সিওয়েজ বাই র সিওয়েজ ভলিউম। ঠিক আছে, তাহলে রিসার্কুলেশন রেশিও ইজ ইকাল টু রিসার্কুলেশন অফ সিওয়েজ বাই র সিওয়েজ ভলিউম। এখানে রিসার্কুলেশন অফ সিওয়েজ ইজ ইকাল টু 0 দিয়েছে, তাহলে রিসার্কুলেশন ফ্যাক্টর কত হবে? 1 হবে। তাহলে অপশন বি ইজ কারেক্ট। When there is no recirculation of sewage, recirculation factor is 1. পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13. A simply supported beam of effective length L, cross section A, moment of inertia I, modulus of elasticity E, when subjected to a uniformly distributed load W, the deflection will be option A WL by 80I, option B WL to the power 4 by 40 ATI, option C 5WL to the power 4 by 192 EI, option D 5WL to the power 4 by 384 EI। বলছে একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, এর লেন্থ হচ্ছে L, ক্রস সেকশন এরিয়া হচ্ছে A, মোমেন্ট অফ ইনার্সিয়া I, মডুলাস অফ ইলাস্টিসিটি E, আর যার মধ্যে ইউডিএল আছে যার মান হচ্ছে W। তো এই ক্ষেত্রে ডিফ্লেকশন কত হবে? সিম্পলি সাপোর্টেড বিম যার মধ্যে ইউডিএল আছে তার ডিফ্লেকশন হয় 5WL to the power 4 by 384 EI। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14. 10 mm diameter steel rod weight, option A 0.22 kg per meter, option B 0.62 kg per meter, option C 1.13 kg per meter, option D 0.89 kg per meter। আচ্ছা, এখানে যে সূত্রটা আছে ওয়েট বার করার সেটা হচ্ছে ডি স্কোয়ার বাই 162। এখানে ডি আর ইন mm, ঠিক আছে, আর ওয়েট আসবে ইন কেজি পার মিটার, ডিটা mm দিতে হবে। তাহলে 10 ইন্টু 10 বাই 162, এটা করলে অ্যাপ্রক্সিমেটলি এর ওয়েট চলে আসবে 0.62 কেজি পার মিটার। তবে এর মানগুলো মুখস্থ রাখাটা একটু দরকার আছে। যেমন 8 mm এর ক্ষেত্রে 0.395, আচ্ছা 10 mm এর ক্ষেত্রে 0.62, 12 mm এর ক্ষেত্রে 0.88, 16 mm এর ক্ষেত্রে 1.58, 20 2.46, 25 3.85, আর 32 এটা হচ্ছে 6.19। এটা একটু চেক করে নেবে, যেটা আমার মনে হয় 32 6.19 হওয়াই উচিত। তাহলে 10 mm ডায়ামিটার স্টিল রডের ওয়েট হচ্ছে 0.62। ফর্মুলাটা বলে দিলাম, ডি স্কোয়ার বাই 162, যেখানে ডি আর ইন mm, আর এর ওয়েট আসবে কেজি পার মিটারে। ওকে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15. When a volatile diluent হবে না, এটা diluent হবে, diluent, is added to a bitumen to change its viscosity, the resultant material is called option A viscous bitumen, option B emulsion, option C cardback, option D coal tar। ঠিক আছে, এখানে কি বলছে, যখন বিটুমিনে একটা ভোলাটাইল ডিলিউয়েন্ট মেশানো হয়, ভোলাটাইল ডিলিউয়েন্ট মানে উদ্দায়ী দ্রাবক, টু চেঞ্জ ইস ভিসকোসিটি মানে এর ভিসকোসিটিকে চেঞ্জ করার জন্য, সেই রেজাল্টেন্ট মেটেরিয়ালটাকে আমরা কি বলে থাকি?
যখন বিটুমিনের মধ্যে আমরা একটা উদ্বায়ী দ্রাবক মিশাই আর তার ভিসকোসিটিকে আমরা রিডিউস করি, তখন সেই দ্রাবককে বলা হয় কাটব্যাক বিটুমিন। ঠিক আছে, তো সেটাকে বলা হবে কাটব্যাক বিটুমিন। তো এই শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15। ধন্যবাদ।